অনেক দিন আগের কথা। কোনো একটি অজানা গ্রামে শিল্পা নামের একটি মেয়ে তার চাচা চাচির সঙ্গে বসবাস করত। শিল্পার চাচা চাচি তাকে অনেক ভালোবাসতো এবং তাকে কোনো জিনিসের কমতি হতে দিত না। একদিন শিল্পা বাড়ির কাজ করছিল, তখন তার চাচি মিনু সেইখানে আসে এবং তাকে বলে, শিল্পা, 2 দিন পর তোমার এক্সাম, তুমি বাড়ির কাজ করো না, এগুলো আমি করে নিব। তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। চাচি, আমার এক্সামের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, আর তোমার সাথে আমি কাজে প্রতিদিনই একটু একটু সাহায্য করি, তাই আজকেও করছি। যদি তোমার সব প্রস্তুতি হয়েই যায় তাহলে তুমি গিয়ে কিছুটা বিশ্রাম করো, পরীক্ষার আগে বডিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। কিন্তু চাচি, আমি চাই না যে এতগুলো কাজ তুমি একলা করো। আরে কোনো ব্যাপার না, যতক্ষণ পর্যন্ত তোমার এক্সাম চলছে সব কাজ আমি একাই করে নেব। চাচি, তুমি অনেক ভালো। হ্যাঁ, একদম তোমার মতো। একদিকে শিল্পা তার চাচিকে অনেক ভালোবাসতো, অন্যদিকে তার চাচা রাজীব শিল্পার চাচিকে একদমই সহ্য করতে পারত না। শিল্পার চাচা প্রায় সময় ছোট ছোট ব্যাপার নিয়েও শিল্পার চাচির সঙ্গে নানান ধরনের ঝামেলা করে থাকে। একদিন রাজীব মিনুকে ডেকে বলে, মিনু, এই মিনু, মিনু কোথায় মরে গেলে? আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না। রাজীবের ডাক শুনে মিনু সেইখানে আসে এবং বলে, ভালো করে দেখো, আশপাশেই কোথাও হয়তো রেখেছো, আমি খুঁজে দিচ্ছি। খুঁজে দিচ্ছে এই কথাটার মানে কি? নিজের জিনিসগুলো তো খুব ভালোভাবে এক জায়গায় সামলে রাখো, আর আমার জিনিসগুলো জানি না কোথায় ছড়িয়ে ছিটিয়ে রাখো। এখন সকাল সকাল চিৎকার চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার জিনিসগুলো খুব যত্ন করে রাখি। আমি ছাদে গিয়ে দেখছি, হয়তো ওইখানেই আছে। মিনু ছাদে যায় রাজীবের জুতা খোঁজার জন্য এবং ছাদে গিয়ে সে রাজীবের জুতাটি খুঁজে পায়। আরে দেখো, এইখানে রেখে গেছে জুতো, আর এই জুতার জন্য পুরো বাড়ি মাথায় করছে। আমি এক্ষুনি নিয়ে গিয়ে এই জুতাটা দিয়ে দিই। এটা বলে মিনু জুতা নিয়ে নিচে যায়। তখন সে দেখে যে রাজীব অফিসে চলে গিয়েছে। আরে একি, এ তো অফিসে চলে গেছে, মনে হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় এসে আমার ওপর আবারও অনেক রাগ করবে। মিনু নিজে নিজেই এমনটা বলছিল, হঠাৎ করেই তার নজর পড়ে সেই জায়গাতে যেখানে সে তার প্রিয় চুড়িগুলো রেখেছিল। মিনু লক্ষ্য করে যে তার ফেভারিট চুড়িগুলো সেই জায়গাতে নেই। আরে আরে, আমার চুড়িগুলো কোথায় গেল? এইখানেই তো রাখা ছিল। এমনটা বলে মিনু তার ঘরের প্রতিটা কোণা তল্লাশি করে, কিন্তু সে তার প্রিয় চুড়িগুলো কোথাও পায় না। মিনু ভীষণ হতাশ হয়ে যায়। এরপর সে শিল্পার কাছে যায় এবং তাকে বলে, শিল্পা, তুমি আমার চুড়িগুলো দেখেছো? জানি না কোথায় চলে গেছে, পাচ্ছিই না, অনেকক্ষণ ধরে খুঁজেছি। চাচি, আমি দেখেছি, চাচা অনেক রেগে গিয়ে তোমার চুড়িগুলো বাইরে ছুঁড়ে মেরেছে। কি কি বলছো তুমি? এগুলো চুড়িগুলো খুঁজতে আমাকে সাহায্য করো। চাচি, তুমি এত অস্থির হচ্ছ কেন? ওইটা তো সামান্য একটা চুড়িই ছিল। না শিল্পা, এটা কোনো সাধারণ চুড়ি নয়, আমার জন্য এই চুড়িটি অনেক লাকি। এরপর মিনু এবং শিল্পা অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে চুড়িগুলো খুঁজতে থাকে, কিন্তু চুড়িগুলো কোথাও পায় না। সন্ধ্যাবেলায় রাজীব যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসছিল তখন তার সঙ্গে একটা মহিলা ছিল। বাড়িতে এসে রাজীব মিনুকে বলে, সবাই ভালো করে শোনো, এটা আমার নতুন স্ত্রী পারমিতা। শিল্পা, এটা তোমার নতুন চাচি। আর মিনু, এই নাও ডিভোর্স লেটার। এর ওপর সাইন করে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মিনু অনেক কষ্ট পায়। সে কষ্ট ভরা মন নিয়ে সেই ডিভোর্স লেটারে সাইন করে দেয় এবং চিরজীবনের জন্য রাজীব এবং তার বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে শিল্পার নতুন চাচি ছিল অনেক খারাপ। সে শিল্পার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত এবং শিল্পাকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত এবং তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দিত না। শিল্পা বাড়ির সকল কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে যেত, যার কারণে সে খাবার বানাতে পারত না, আর এর জন্যই পারমিতা তাকে খাবারও দিত না। কখনো কখনো সে এঁটো খাবার খেয়ে নিত, আর কখনো কখনো সে সামান্য পরিমাণের খাবারও পেত না। এর কারণে সে ক্ষুধার্ত পেট নিয়েই ঘুমিয়ে পড়ত। এভাবেই বেশ অনেক মাস কেটে যায়। শিল্পার ফাইনাল এক্সাম চলে আসে। শিল্পার স্কুলের জুতা সে কোথাও খুঁজে পায় না। পারমিতা চাচি, আজকে আমার এক্সাম, আর আমি আমার জুতা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি করে বলবো তুই তোর জুতা কোথায় রেখেছিস? চাচি, আমার এক্সামে লেট হয়ে যাবে, আমাকে কিছুটা সাহায্য করো। একদম চুপ কর, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, এখন যা এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না। এটা বলে পারমিতা তার ঘরে চলে যায় এবং নিজের ঘরের দরজা আটকে দেয়।
আরে এখন আমি কি করব? এক্সাম শুরু হতে মাত্র 15 মিনিট বাকি আছে, এখনো আমি বাড়িতেই বসে আছি। একটা কাজ করি, জুতা ছাড়াই স্কুলে চলে যাই। এমনটা বলে শিল্পা কোনো উপায় না পেয়ে জুতা ছাড়াই স্কুলে যেতে থাকে। বাইরে প্রচণ্ড রোদ গরম ছিল, এর কারণে তার পায়ে অনেক ব্যথা লাগে, অনেক জ্বালা করে, কিন্তু তবুও কোনো রকমে সে স্কুলে পৌঁছায়। পুরো 3 ঘন্টা পর এক্সাম শেষ হয়। এরপর শিল্পা বাড়িতে এসে তার রুমে গিয়ে অনেক কান্না করে। মিনু চাচি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তুমি যাওয়ার পর এই অন্য চাচি আমাকে অনেক জ্বালাতন করে। তখন হঠাৎ করে শিল্পার কাছে চুড়ি এসে পড়ে। আরে, এটা তো মিনু চাচির চুড়ি। সেদিন এই চুড়িগুলো কত খুঁজেছিলাম, আর আজকে এসে পেলাম। এমনটা বলে শিল্পা চুড়িগুলো পরে নেয়। তার পায়ে অনেক ব্যথা হচ্ছিল, কিন্তু চুড়িগুলো পরতেই তার পায়ের সমস্ত ব্যথা সেরে যায়। অন্যদিকে পারমিতা এই সব কিছু দেখে নেয়। আচ্ছা, তাহলে এই মহারানী কোথাও থেকে জাদুর চুড়ি পেয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না, এই চুড়িগুলো আমি ভেঙে ফেলে দেব। কিছুক্ষণ পর শিল্পা তার ঘরে চুড়িগুলো রেখে বাইরে চলে যায়। সে বাইরে যেতে না যেতেই পারমিতা তার ঘরে আসে। আরে বাহ, চুড়িগুলো তো দেখতে অনেক সুন্দর, এটি ভাঙার আগে একবার পরে দেখি। এরপর পারমিতা যখনই সেই চুড়িগুলো পরে, হঠাৎ করে সে দেখতে অনেকটা কালো হয়ে যায়। তার মুখে অনেক ব্রণ বের হয়। এসব দেখে পারমিতা কান্না করতে শুরু করে। আরে, এটা কি হলো? আমি এত কালো হলাম কি করে? আর আমার মুখে এতগুলো ব্রণ কিভাবে বের হলো? এই ব্রণর কারণে অনেক ব্যথা করছে। এমনটা বলে পারমিতা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাবার পর সে মনে মনে ভাবে, হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিল্পাকে আজকে মজা দেখাবো। আজকে ওর কারণেই আমার এই অবস্থা হয়ে গেল। অন্যদিকে বাড়িতে শিল্পা সেই জাদুর চুড়িগুলোকে বলে, জাদুর চুড়ি, দয়া করে আমাকে আমার মিনু চাচির কাছে পৌঁছে দাও। শিল্পা এমনটা বলতে না বলতেই সে মিনুর কাছে পৌঁছে যায়। মিনু এবং শিল্পা একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এরপর শিল্পা পারমিতার ব্যাপারে মিনুকে সব কিছু খুলে বলে এবং তাকে সেই জাদুর চুড়ির ব্যাপারেও সব কিছু বলে। এই জাদুর চুড়িটা আমাকে একটা রানী পরী দিয়েছিল। এখন থেকে তোমার পারমিতাকে ভয় করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। সেই দিনের পর সব কিছু ঠিক হয়ে যায় এবং শিল্পা আর তার চাচি মিনু একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে। হঠাৎ করে একদিন অনেক জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুমন পাতা নিয়ে বাড়ি ফিরছিল। এত ঝড় বৃষ্টির মধ্যে পাতা নিয়ে বাড়ি ফিরতে দেখে সুমনের শাশুড়ি মিনা তাকে বলল, আরে বৌমা, এত ঝড় তুফানের মধ্যে পাতা আনতে বাইরে যাওয়ার কি দরকার ছিল? যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি করতাম? আরে মা, পাতায় যদি না আনতাম তাহলে আমরা কি পরতাম? আপনি তো ভালো করে জানেন এখানকার আদিবাসী সবাই পাতা দিয়ে পোশাক তৈরি করে। যদি পাতা না নিয়ে আসতাম তাহলে অনেক বিপদে পড়ে যেতাম। হ্যাঁ বৌমা, তুমি তা ঠিক বলেছ, কিন্তু এই ঝড় তুফানের মধ্যে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তো আমি একেবারেই একা হয়ে যেতাম। সুমন ও মিনা দুইজনে ছিল শাশুড়ি বউ। তারা দুইজনে একসঙ্গে থাকতো। তারা ছিল আদিবাসী। তবে একদিন সেই অধিবাসীতে অনেক ঝড় বৃষ্টি শুরু হলো। তখন সুমন তার স্বামী ও মিনা তার স্বামী দুইজনকে হারিয়ে ফেলে। সুমন ও মিনা তাদের স্বামীর মৃত্যুর পরে তারা সেই জঙ্গল থেকে উপরে শহরে চলে আসে। শহরে আসার পরও তারা তাদের সেই জঙ্গলের আদিবাসীর রাজত্বকে ছাড়েনি, মানে তারা পাতা দিয়ে পোশাক তৈরি করে পরতো। তবে একদিন মিনা তার বৌমা সুমনকে বলল, বৌমা, মনে হচ্ছে আমাদের কাজ খুঁজে সেই কাজ করা উচিত। যদি এভাবে আমরা বসে থাকি একদিন ক্ষুধায় মরেও যেতে পারি। মা, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমরা দুজনেই তো মূর্খ, কোনো কিছু লেখাপড়া জানি না। এই মূর্খদেরকে আবার কে চাকরি দেবে? বৌমা, আমরা তো সেলাইয়ের কাজ জানি, তাই না? এই জন্য বলছি, সস্তা দেখে কাপড় কিনে সেগুলো দিয়ে জামা তৈরি করে বাজারে বিক্রি করতে লাগে। এই তো কিছু টাকাও ইনকাম হয়ে যাবে আর আমাদের সংসারও চলে যাবে। হ্যাঁ মা, একদম ঠিক আইডিয়া। কালকে আমি বাজারে যাব আর সস্তা কিছু কাপড় কিনে এনে সেগুলোকে ড্রেস তৈরি করে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। পরের দিন সুমন কিছু টাকা নিয়ে বাজারে গেল আর সস্তা দেখে কাপড় কিনে নিয়ে আসলো। শাশুড়ি বউ দুইজনে মিলে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে সেগুলোকে নিয়ে গেল বাজারে। আর সুমন নিজেই কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরেছিল। সুমনের এই পোশাক দেখতে শহরের সব মানুষ ভিড় জমালো। আর যখন সেখানকার মানুষের দৃষ্টি পড়ল
সুমনের তৈরি করা সেই পোশাকের দিকে তখন সেখানকার মালা নামে একজন মেয়ে সুমনকে বলল, আরে ওয়াও, এই ড্রেসটা দেখতে কত সুন্দর, একেবারে ব্র্যান্ডের মনে হচ্ছে। আমার গায়ে অনেক মানাবে। এই শোনো, এই ড্রেসটা আমার জন্য প্যাক করে দাও। জি জি ঠিক আছে ম্যাডাম, আমি এখনই প্যাক করে দিচ্ছি। সুমন নিজে কলার পাতার ড্রেস পরেছিল। এসব দেখে মানুষ খুবই মুগ্ধ হচ্ছিল। সন্দেহ হতে হতে সুমনের সবগুলো ড্রেস বিক্রি হয়ে গেল। সুমন প্রচণ্ড খুশি হলো আর সেই ড্রেস বিক্রি করার টাকাগুলো নিয়ে সে বাড়ি ফিরে আসলো আর তার শাশুড়ি মিনাকে সবগুলো টাকা দিয়ে দিল ও বলল, মা, আজ সবগুলো ড্রেস বিক্রি হয়ে গেছে। আমাদের হাতে সেলাই করা ড্রেস সবাই অনেক পছন্দ করেছে। এভাবেই যদি প্রতিদিন ড্রেস তৈরি করে বাজারে বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা ইনকাম হবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছ। এভাবেই পরিশ্রম করে আমরা আমাদের সংসার চালাবো। কিন্তু বৌমা, তুমি ওই যে কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরো, এটা আমার ভালো লাগে না। জঙ্গলের কথা আলাদা, ওখানকার সবাই তো এই পাতার ড্রেসই পরতো। এখানে শহরের মানুষের রুচি তো অন্যরকম, কখন কি বলে বসে মানুষ তার কে জানে। বলছি কি, তোমার জন্য একটি কাপড় দিয়ে জামা তৈরি করো, ঠিক আছে? মা, এই পাতার ড্রেস দেখেই তো মানুষ আমার দিকে বেশি আকর্ষিত হয় আর আমার কাছ থেকে ড্রেস কিনে। যদি আমি কাপড় দিয়ে তৈরি করা ড্রেস পরি তাহলে কেউ তো আমার দিকে তাকাবেই না আর আমার কাছ থেকে ড্রেসও কিনবে না। ঠিক আছে বৌমা, তুমি যেমনটা ভালো মনে করো অমনটাই করো, আমার কিচ্ছু যায় আসে না। সেই দিন রাত্রে অনেক পরিশ্রম করে সুমন ও মিনা অনেকগুলো ড্রেস তৈরি করলো। পরের দিন সুমন সেই ড্রেসগুলো নিয়ে গেল বাজারে বিক্রি করতে। তখন নবীন নামে একজন ছেলে সুমনের ড্রেসের দিকে তাকালো আর তার কাছে এসে বলল, আরে ওয়াও, এ কেমন ড্রেস? এরকম ড্রেস তো আমার লাইফে কখনো আমি দেখিনি। এর দাম কত? ভাইয়া, এই ড্রেসগুলো 800 করে। আপনার জন্য আমি কোনটা প্যাক করে দিব, সবুজটা নাকি লালটা না নীলটা? আরে না না, আমি তো বলছি তোমার গায়ের ড্রেসটা যেটা তুমি পরে আছো। এই কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসটা না একেবারে অসম লাগছে। এইরকম পাতা দিয়ে তৈরি করা ড্রেস তো কোথাও পাওয়া যায় না। আমার না দোকান আছে, তুমি কি আমার জন্য কয়েক পিস এরকম কলার পাতা দিয়ে ড্রেস তৈরি করে দিতে পারবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমি তৈরি করে দেব। এরপর নবীন নামের সেই লোক 10টি ড্রেসের টাকা সুমনকে অগ্রিম দিয়ে সেখান থেকে চলে গেল। সুমন বাসায় এসে তার শাশুড়ি মিনাকে সব কথা খুলে বলল। মা, দেখেছেন, শেষ পর্যন্ত মানুষের চোখে আমার কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসটা অনেক ভালো লেগেছে। আমার কাছে অর্ডারও এসেছে। পাতা দিয়ে ড্রেস তৈরি করা তো আমি অনেক আগে থেকেই ভালো করে জানি। ঠিক আছে বৌমা, তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে খুব তাড়াতাড়ি করে পাতা দিয়ে 10টি ড্রেস তৈরি করে ফেলি। এরপর সুমন ও মিনা দুইজন মিলে খুবই তাড়াতাড়ি করে 10টি কলার পাতার ড্রেস তৈরি করে ফেলল। এরপর সেই ড্রেসগুলো নবীনকে দিয়ে দিল। এরপর থেকে কেউ আর তার কাছে আসে না, না নবীন আসে না কোনো কাস্টমার। এসব দেখে সুমন খুবই চিন্তায় পড়ে গেল। সে তার শাশুড়িকে বলল, মা দেখুন না, ওই দিনের পর থেকে না নবীন ভাই আসলো আমাদের কাছে কোনো অর্ডার করতে, না অন্য কেউ আসলো। মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করি, কি করে চলবো? বৌমা, তুমি চিন্তা করো না, বুকে সাহস রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই মিনা সুমনকে সাহস দিল। এরপরে সুমন বাজারে গিয়ে প্রতিদিনের মতো আবারও কাপড় কিনে আনলো। এরপর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে পরের দিন নিজে কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরে ওগুলো বিক্রি করতে বাজারে নিয়ে গেল। এরপরে একদিন আবারও নবীন তার দোকানে আসলো আর সুমনকে বলল, সুমন, তোমার হাতে তৈরি করা কলার পাতার ড্রেস মানুষের অসম্ভব সুন্দর লেগেছে, কিন্তু সেটা আনকমফোর্টেবল ছিল। এই পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরে মানুষ বাজারে ঘুরতে পারে না, আর সামান্য অল্প দিনের মধ্যেই ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে ভাইয়া, আমি কি করতে পারি? সুমন, এটা নিয়ে আমি ভাবছি যে মানুষের কাছে এই পাতার তৈরি করা ড্রেস যেন কমফোর্টেবল মনে হয়, আর মানুষের কাছে যেন এই ড্রেসটি ছড়িয়ে যায়। এর জন্য কি করা যায় আমি অনেক চিন্তা করছি। সুমন ও নবীন দুইজন মিলে এ বিষয়ে ভাবতে লাগলো। তবে সুমনের মাথার মধ্যে একটি আইডিয়া আসলো। এরপর সুমন নবীনকে বলল, ভাইয়া, আমি একটা আইডিয়া পেয়েছি। সেটা হলো কলার পাতার রঙের ফেব্রিক কিনে সেটা দিয়ে আমরা এই ডিজাইনের জামা তৈরি করব। এতে ড্রেসের কালার ডিজাইনটা কলার পাতার মতোই থাকলো, আবার কমফোর্টেবলও হলো, আর সহজে এগুলো নষ্টও হবে না, ধোয়াও যাবে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে স্যাম্পল তৈরি করে দাও।
আমি কিন্তু এভাবে টাকা দিতে পারবো না, তুমি নিজের টাকা খরচ করে আমাকে তৈরি করে দিবে। এরপর যদি মানুষ এই ড্রেস নিতে আগ্রহী হয় আর অনেক ডিমান্ডও থাকে, তাহলে এরপরে আমি আমার কারখানাতে তোমাকে চাকরি দেব। ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। এ কথা বলে সুমন বাড়ি চলে আসলো আর মিনাকে সব কথা খুলে বলল। এরপর বাজারে গিয়ে সুমন কলার পাতার রঙের প্রিন্টের কাপড় কিনে আনলো আর 3টি খুবই সুন্দর সুন্দর ফ্রকও তৈরি করে ফেললো সেই ফেব্রিক্স দিয়ে। এরপর সুমন সেই ড্রেস 3টিকে নবীনের কাছে দিল। এর কয়েকদিন পর পর্যন্ত নবীনের কোনো খোঁজ পেল না। সুমন আবারও অনেক চিন্তায় পড়ে গেল। সে সাহস হারিয়ে ফেলেছিল। সে তার শাশুড়ির কাছে এসে বলল, মা, মনে হচ্ছে আমরা আবারও ঠকে গেলাম। আমাদের পরিশ্রম সবই ভেস্তে গেল, কারণ নবীন ভাই তো এখন পর্যন্ত এলো না। মনে হয় আমাদের ডিজাইন করা সব লেহেঙ্গা জামা মানুষ পছন্দ করেনি, মানুষের কাছে আনকমফোর্টেবল মনে হয়েছে। আরে বৌমা, তুমি খামাখাই চিন্তা করছো। যদি আমাদের পরিশ্রম সফল না হয় তো না হোক গে, তাই বলে কি আমরা চেষ্টা করব না? এভাবেই মিনা সুমনকে সান্ত্বনা দিল। এরপর আরও 3 দিন কেটে গেল। 3 দিন পরে নবীন খুঁজতে খুঁজতে সুমনের বাড়ি পর্যন্ত চলে আসলো আর সুমনকে বলল, সুমন, এইবার তোমার কলার পাতার রঙের প্রিন্টেড জামা মানুষের কাছে অনেক পছন্দ হয়েছে আর অনেকগুলো অর্ডারও এসেছে আমার কাছে। আর তোমার এই পাতার প্রিন্টের যে ড্রেস না, এটা বিদেশেও সেল করার কথাবার্তা চলছে। কি বলছেন ভাইয়া, সত্যি বলছেন? আমি তো ভেবেছিলাম এইবারও আমার ড্রেস চলছে না, কারণ অনেক দিন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর নেই। আরে না না, আমি তো আমার কাজে অন্য শহরে গিয়েছিলাম। তোমার বানানো এই ড্রেস মানুষের কাছে অনেক ভালো লেগেছে। আর অলরেডি অনেকগুলো অর্ডারও চলে এসেছে আমার কাছে। নবীনের এ কথা শুনে সুমন ও মিনা অনেক আনন্দিত হলো। এরপর তাদের ভাগ্যই পাল্টে গেল। এরপর সুমন ও মিনাকে নবীন তার কোম্পানিতে চাকরি দিয়ে দিল। এত তাড়াতাড়ি তারা এত বেশি উপরে উঠে গেল যে নবীন তার বিজনেসের মধ্যে তাদের দুইজনকে পার্টনারশিপ করে নিল। কিছুদিন পরে সুমন ও মিনা শহরে অনেক বড় একটি ঘর নিল আর সেখানেই তারা শিফট হয়ে গেল। সুমনের তৈরি করা পাতার ড্রেস এখন বিদেশেও সেল হচ্ছিল। কিন্তু দুই শাশুড়ি বউ তাদের আদিবাসী সেই সভ্যতাকে এখনও ছাড়েনি, কারণ কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসের কারণে দুইজন আজ সফলতার মুখ দেখেছে।